UNFCCC COP29 এটা টপিক আমাদের আজকে। তো দেখো, কনফারেন্স অফ পার্টিস অফ UNFCCC ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তার কনফারেন্স অফ পার্টিস প্রতি বছর হয় এবং আলাদা আলাদা জায়গায় হয়। তো এই বছরে যেটা ছিল সেটা হচ্ছে 29 নম্বর কপ, মানে কনফারেন্স অফ পার্টিস, এবং সেটা ছিল আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে। ঠিক আছে, আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে। তো সেই COP29-এ কি কি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, কি কি আলোচনা হয়েছে, সেগুলো আজকে আমরা দেখব। এই ক্লাসটা বেশি বড় হবে না। প্রথমে তো কি হাইলাইটসগুলো দেখব, তারপরে আমরা দেখব ইন্ডিয়া ইন COP29, মানে এই যে কনফারেন্স অফ পার্টিসে ইন্ডিয়া যে পার্টিসিপেট করেছিল, আলাদা করে কি ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স কিছু করেছে ইন্ডিয়া, তা ঠিক আছে। আর তারপর চ্যালেঞ্জেস অ্যান্ড শর্টকামিংস দেখব, মানে COP29-এ যা যা ঘোষণা হয়েছে, যা যা করার কথা বলা হয়েছে, সেখানে চ্যালেঞ্জ কি কি আছে, আরও ভালো কি করতে পারবে, আর ওয়ে ফরওয়ার্ড, ভবিষ্যতে কি হতে পারে। তো এটা দেখে আমাদের হয়ে যাবে। মোটামুটি 3 পেজের আজকের পিডিএফটা রয়েছে, লেখা প্রচুর আছে কিন্তু 3 পেজের পিডিএফ রয়েছে। আশা করছি যে ভালোভাবে করিয়ে দিতে পারবো। তো প্রথমেই দেখো ইন্ট্রোডাকশন। দ্য UNFCCC কনফারেন্স অফ পার্টিস 29 কনক্লুডেড ইন বাকু, আজারবাইজান। তোমরা ওয়াজ হেল্ড ইন বাকু, আজারবাইজানও লিখতে পারো, ঠিক আছে। তারপর চলে আসবে কি হাইলাইটস। সেখানে প্রথমে রয়েছে নিউ ক্লাইমেট ফিন্যান্সিং গোল। ক্লাইমেট ফিন্যান্স মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে তাকে আটকানোর জন্য, তাকে রদ করার জন্য যে যে প্রযুক্তি আনার কথা বলা হচ্ছে, যে যে স্টেপ নেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রযুক্তির পিছনে বা সেই স্টেপগুলো নেওয়ার পিছনে, সেই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যে টাকা পয়সা দরকার, সেই ফিন্যান্সিংটা কিভাবে হবে, কোথা থেকে হবে, সেটাকেই বলা হয় ক্লাইমেট ফিন্যান্সিং, মানে ক্লাইমেট রিলেটেড ফিন্যান্সিং বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, ঠিক আছে, রিলেটেড ফিন্যান্সিংকে ক্লাইমেট ফিন্যান্সিং বলা হয়। তো এখানে কিছু নিউ গোল সেট করা হয়েছে। এর আগে কি ছিল, এর আগে ছিল মানে বলা হয়েছিল যে প্রত্যেক বছর 100 বিলিয়ন USD করে যে ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে তারা দেবে একটা ফান্ডে, মানে সব ডেভেলপিং কান্ট্রিগুলো একসাথে 100 বিলিয়ন করে দেবে। ডেভেলপড কান্ট্রিগুলো 100 একসাথে মিলে 100 বিলিয়নের একটা ফান্ড তৈরি করবে, যাতে যে ডেভেলপিং এবং লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যারা আছে তারা ক্লাইমেট চেঞ্জকে রদ করতে পারে। তো এবছর ধরা হয়েছে যে না, 100 billion is too less. Actually, it should be $300 billion per year. এইটা বলা হয়েছে, ঠিক আছে। তো এগুলো না অ্যাকচুয়ালি কথার কথা, তার কারণ যখন $100 billion ছিল তখনই এরা কেউ দেয়নি, কেউ রাজি হয়নি। তো 300 বিলিয়ন তো এমনি হবে না। মেজর ব্রেক থ্রু at COP29 was the new collective quantified goal on climate finance. NCQG, new collective quantified goal on climate finance. It aims to triple climate finance for developing countries to $300 billion per year by 2035 from the previous goal of $100 billion. আর কি বলেছে, it also makes a general call on all sectors to scale up climate financing to $1.3 trillion per year by 2035 from all public and private sources. আর এরা আরও বলছে যে ক্লাইমেট ফিন্যান্সিং এর পিছনে প্রতি বছর সব সেক্টর, মানে গভর্নমেন্ট, প্রাইভেট, সবাই মিলিয়ে, সারা বিশ্ব মিলিয়ে যেন অ্যাটলিস্ট 1.3 ট্রিলিয়ন USD খরচ করে। তারপর কি কার্বন মার্কেট এগ্রিমেন্ট, তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখবে যে ওই কার্বন মার্কেট কি, মার্কেট ট্রেড কেমন হয়, কি কি টুলস আছে, এগুলো নিয়ে কিন্তু আমি একটা ডিটেলসে ক্লাস করিয়েছিলাম তোমাদের। এই মানে এই মিসলেনিয়াসের ক্লাসই হতে পারে বা অন্য কোথাও একটা,
তো সেখানে সব ডিটেলসে লেখা রয়েছে, তাই জন্য আমি আর আলাদা করে এক্সপ্লেন করছি না। কার্বন মার্কেট মানে যেখানে কার্বন ট্রেডিং হয়, ওকে, মানে বিভিন্ন দেশ তারা নিজেদের মধ্যে তারা ক্লাইমেট রিলেটেড যে স্টেপসগুলো নেয়, তার ফলে তারা কার্বন ক্রেডিট পায় এবং সেই কার্বন ক্রেডিটগুলো তারা ট্রেড অফ করে। তো COP29 কি বলছে, আ ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট তারা করেছে to finalize the mechanism of carbon markets, including country-to-country trading and a centralized carbon market under the United Nations. মানে এতদিনের ওদের কার্বন মার্কেটের যে মেকানিজম সেইটা এগ্রিমেন্ট ফাইনালাইজ হয়েছে। এবার কি মিথেন, আগে দেখো শুধু ভাবা হতো কার্বন ডাই অক্সাইডই যেহেতু গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ক্ষতিকর, তাই জন্য কার্বন ডাই অক্সাইডকে কমানো উচিত, কিন্তু এখন দেখা যাচ্ছে মিথেন, মিথেন যে একটা গ্রিন হাউস গ্যাস সেটা কার্বন ডাই অক্সাইডের চেয়েও অনেক বেশি পোটেন্ট, মানে অনেক বেশি পরিমাণে গ্রিন হাউস এফেক্ট দেখায়, সেই জন্য কি মিথেনকেও কমানোর চেষ্টা করা হচ্ছে। এবার মিথেন কিন্তু অ্যাকচুয়ালি অর্গ্যানিক ওয়েস্ট থেকে আসে, মানে জেনারেলি ডেয়ারি, এগ্রিকালচার এইসব সেক্টর থেকে মিথেন সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। তো দেখো ওভার 30 কান্ট্রিজ ইনক্লুডিং দি US, জার্মানি, UK, UAE endorsed the COP29 declaration on reducing methane from organic waste. India is not signatory. ইন্ডিয়া হতেও পারবে না, তার কারণ দেখো এগ্রিকালচার সেক্টর, ডেয়ারি সেক্টর এগুলো তো ইন্ডিয়ার ইম্পর্টেন্ট, এখন কি করে এই সেক্টরগুলোকে কাট ডাউন করবে। দ্য ডিক্লারেশন মানে ওই ডিক্লারেশন অন রিডিউসিং মিথেন টার্গেটস দ্য ওয়েস্ট সেক্টরস মিথেন এমিশন which contributes to 20% of global methane emission. আর কি গ্লোবাল মিথেন প্লেজও নেওয়া হয়েছিল, আগের একটা কপে নেওয়া হয়েছিল, ঠিক আছে। সেখানে কি বলছে যে 2030 অবধি 30% কাট ডাউন করতে হবে মিথেন এমিশনকে। এবার এইটা ইম্পর্টেন্ট, ইন্ডিজেনাস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটি। আচ্ছা, ইন্ডিজেনাস পিপল মানে কি, ওই যাদেরকে আমরা আদিবাসী বলি, বা ট্রাইবস বলি, ঠিক আছে, কোনো জায়গার যারা আদি বাসিন্দা, সেই ইন্ডিজেনাস পিপল, লোকাল কমিউনিটি, তারা কিন্তু দেখবে বেশিরভাগ জায়গাতে পুরোপুরি নেচারের উপর ডিপেন্ডেন্ট হয়। সেই জন্য নেচার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই ইন্ডিজিনাস পিপল তাদের লাইভলিহুড সেটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এরা সেই জন্যই বলছে যে ইন্ডিজিনাস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটি তাদেরকে নিয়েও এরা একটা প্লেজ নিয়েছে। COP29 adopted the Baku work plan. তোমাদের একটা এমসিকিউ চলে আসতে পারে, বাকু ওয়ার্ক প্ল্যান রিসেন্টলি ইন নিউজ কিসের জন্য ছিল, দিয়ে 4টে অপশন, যে অপশনটা মোস্ট সুটেবল হবে সেইটা উত্তর। and renewed the facilitative working group mandate under the local community and indigenous people platform. আর কি জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের প্রভাব সকলের উপর পড়ে, কিন্তু যে ফিমেল জেন্ডার তার উপর বেশি পড়ে। যেমন দেখবে কোনো জায়গায় যেখানে খরা থাকে, যেখানে জলের অ্যাভেলেবিলিটি নেই, এই ফিমেলরাই কিন্তু অনেক দূর অবধি যায় জল আনতে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডিসপ্রপোর্শনেট এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তো সেই জন্য একটা হয়ে গেল ইন্ডিজিনাস পিপল আর একটা হয়ে গেল জেন্ডার। A decision was made to extend the Lima work program on gender. এটাও কিসের সাথে রিলেটেড তোমাদের কোয়েশ্চেন, অবশ্য তোমাদের এত এরকম কোয়েশ্চেন আসে না, ইউপিএসসিতে ভীষণ আসে এই ধরনের কোয়েশ্চেনগুলো, মানে ডিরেক্ট না করে একটু তলিয়ে গিয়ে সেখান থেকে কিছু একটা এনে সেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা, এমসিকিউ প্রিলিমসে। তো লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার, সেটা কি জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড, সেটা আরো 10 বছর চালাবে যাতে জেন্ডার ইকুয়ালিটি ইন ক্লাইমেট অ্যাকশন, ঠিক আছে। and need for a new gender action plan to be adopted at COP30. COP30 কোথায় হচ্ছে, বেলেম, ব্রাজিল, ঠিক আছে। এটাও একটা কোয়েশ্চেন, এটা তোমাদের আসতে পারে, COP30 কোথায় হবে, ব্রাজিলের বেলিমে। এরপর কি দেখো, বাকু হারমোনিয়া ক্লাইমেট ইনিশিয়েটিভ ফর ফার্মার্স,
ফার্মার্সদের জন্য বাকু হারমোনিয়া ক্লাইমেট ইনিশিয়েটিভ, ইউপিএসসিতে কোয়েশ্চেন আসবে বাকু হারমোনিয়া ক্লাইমেট ইনিশিয়েটিভ কিসের সাথে যুক্ত? ফার্মার্সদের, ক্লাইমেট ইনিশিয়েটিভ ফর ফার্মার্স, ঠিক আছে। তো এখানেও যেটা বলার, দ্য COP29 প্রেসিডেন্সি ইন পার্টনারশিপ উইথ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও launches the Baku Harmonia Climate Initiative for Farmers. এবার দেখো ইন্ডিয়া কি করেছে, এটা তোমাদের সেপারেট একটা কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস রোল ইন COP29 অফ UNFCCC? ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু প্রত্যেকবারেই কিছু না কিছু ইম্পর্টেন্ট লঞ্চ করে বা ইম্পর্টেন্ট কোনো প্ল্যান বা ইম্পর্টেন্ট কোনো আইডিয়া শেয়ার করে। সেরকম হলে ইন্ডিয়া ইন UNFCCC বলে একটা আলাদা ক্লাস বা আলাদা টপিক তোমাদের আমি নিয়ে নেব যদি আমাদের আলোচনা করে প্রয়োজন মনে হয়। তো আপাতত দেখো COP29 মানে যেটা বাকু আজারবাইজানে হয়েছে, সেখানে ইন্ডিয়া কি সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। তো প্রথমে দেখো ওই যে NCQG হলো একদম প্রথম পয়েন্টটা যেটা আমরা পড়েছিলাম, নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল অন ক্লাইমেট ফিন্যান্সিং। ইন্ডিয়া তার অপোজিশনে ছিল, কারণ ইন্ডিয়া মনে করে যে $300 বিলিয়ন ইনঅ্যাডিকুয়েট, যথেষ্ট না, ঠিক আছে। দ্বিতীয়, ইন্ডিয়া যেটা মনে করে যে ওখানে বলা হয়েছে যে সমস্ত দেশের প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর মিলিয়ে প্রতি বছর 1.3 ট্রিলিয়ন USD খরচ করতে হবে, কিন্তু ইন্ডিয়া মনে করে যে না, এক্ষেত্রেও যে ডেভেলপড নেশন, সেই ডেভেলপড নেশনই যেন এর সিংহভাগটা খরচ করে। ইন্ডিয়া অ্যালংসাইড আদার গ্লোবাল সাউথ কান্ট্রিজ, এই গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথের ব্যাপারটাও তোমাদের বলেছিলাম। গ্লোবাল নর্থ মানে জেনারেলি ডেভেলপড নেশনগুলোকে ধরা হয়, নর্থ আমেরিকা, ইউরোপ, এইসব জায়গাগুলো। আর গ্লোবাল সাউথ বলতে জেনারেলি ডেভেলপিং অ্যান্ড লিস্ট ডেভেলপড, সাউথ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, এদেরকে ধরা হয়, ঠিক আছে। তো ইন্ডিয়া গ্লোবাল সাউথের একটা স্ট্রং ভয়েস। ইন্ডিয়া alongside other global south countries has been advocating for at least $1.3 trillion annually to meet the growing demands for climate change mitigation and adaptation in developing nations. Article 9 of Paris Agreement, India emphasized that developed countries should lead in mobilizing climate finance. দেখো এটার ব্যাপার কি, ডেভেলপড নেশন তাদের কেন বেশি দায়িত্ব নেওয়া উচিত, এর পিছনে যুক্তিটা কি? ব্যাপার হচ্ছে, ধরা হয় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্প বিপ্লব, সেটার ফলেই এই ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এগুলো এত দ্রুত হচ্ছে। তাহলে ডেভেলপড নেশন যারা, মানে প্রথমে হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে আমেরিকা, এরা অনেক আগে ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গিয়েছে, এদের শিল্প বিপ্লব অনেক আগে হয়ে গিয়েছে। সুতরাং এরা নিজেদেরকে গ্রোথ করার, নিজেদের দেশের মানুষদের ডেভেলপ করার অনেক বেশি সুযোগ পেয়েছে। ডেভেলপিং নেশনগুলো তারা শুরু করেছে অনেক শেষে, মানে এই ধরো 20 শতাব্দীর সময়, কারণ তার আগে অবধি তো তারা কলোনাইজ ছিল। তারা স্বাধীনতা পেয়েছে 1930, 1940s, 1950s, 1960s এরকম সময়তে। তো তাদেরকেও তোমরা যদি, তারা এখনো ডেভেলপড হতে পারেইনি। আর সেখানে ইউরোপ, আমেরিকা, ওরা 1800, 1900 ওই সময় ওরা শিল্প বিপ্লব করে ফেলেছে, ওরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেলেছে। তো এই যে 100 থেকে 150 বছর বা 200 বছরে, বলতে পারো অলমোস্ট 200 বছরের একটা যে তারা রানওয়ে পেয়েছে, এখন যদি তোমরা
ডেভেলপড নেশন আর ডেভেলপিং নেশনকে একইভাবে ক্লাইমেট চেঞ্জ অ্যাড্রেস করতে বলো তাহলে সম্ভব নয়। সেই জন্য ইন্ডিয়া, গ্লোবাল সাউথ, ডেভেলপিং নেশন তারা সবাই বলে যে ডেভেলপড কান্ট্রিগুলোর ক্লাইমেট ফিন্যান্সিংয়ে বেশি করে পার্টিসিপেট করা উচিত, যেহেতু তারা হিস্টোরিক্যালি বেশি পরিমাণে পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে, তাদের হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি। বর্তমানে হয়তো তাদের অনেক ক্লিন লাইফস্টাইল, তাদের ক্লিন টেকনোলজি, কিন্তু হিস্টোরিক্যালি তারা বেশি পলিউট করেছে, তারা বেশি ক্লাইমেট চেঞ্জ করেছে, তো সেই জন্য তাদের বেশি দায়িত্ব নিতে হবে। এবং আর্টিকেল 9 অফ প্যারিস অ্যাগ্রিমেন্টও তাই বলে, ঠিক আছে। এরপর কি গ্লোবাল স্টকটেক, ইউএই ডায়লগ বলে একটা হয়েছিল, ইউএইতেই হয়েছিল, ঠিক আছে। তো সেখানে কি গ্লোবাল স্টকটেকে ফর ল্যাকিং অ্যালাইনমেন্ট উইথ ফিন্যান্স অ্যান্ড এমিশন ট্রেন্ডস অ্যান্ড কল ফর রিভিশনস। তারপর অ্যাডাপ্টেশন, এই যে বাকু রোড ম্যাপ ফর দ্য গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে ক্লিন এনার্জি অ্যাডাপ্টেশন এটসেট্রা, সেখানে যেন ক্লিয়ার ইন্ডিকেটর প্রোভাইড করা হয়, সেটাও ইন্ডিয়া বলেছে। ইন্ডিয়া কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? লিড আইটি সামিট, সোলার এনার্জি লিডারশিপ, সিডস অ্যাডাপ্টেশন ফিন্যান্স, এইগুলো। তো দেখো সোলার নিয়ে তো ইন্ডিয়া প্রতি বছরই কিছু না কিছু করে। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে, এটা আমার যতদূর মনে পড়ছে 2018 এরম সময়তেই হয়তো হয়েছিল। এইটাও কিন্তু স্পিয়ার হেডেড বাই ইন্ডিয়া, ইন্ডিয়ারই আইডিয়া ছিল, ঠিক আছে। তো সোলার এনার্জির উপর কিন্তু ইন্ডিয়া খুব বেশি করে ফোকাস দেয়। তো দেখো লিড আইটি সামিট কো হোস্টেড উইথ সুইডেন, এটা ইন্ডিয়া হোস্ট করেছে সুইডেনের সাথে, ফোকাসিং অন ডিকার্বনাইজিং হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যাক্সেলারেটিং লো কার্বন ইকোনমিক ট্রানজিশন। এই সামিটটা ইন্ডিয়া হোস্ট করেছিল উইথ সুইডেন। তার কি সোলার এনার্জি লিডারশিপ প্রমোটেড থ্রু দ্য আইএসএ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এবং এর কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁওতে। aiming for 20-fold increase in global solar capacity by 2050. আর কি সিডস অ্যাডাপ্টেশন ফিন্যান্স, advocated for unlocking climate finance and disaster resilient support, মানে ক্লাইমেট ফিন্যান্স হবে এবং ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জের ফলে যে ডিজাস্টার হবে সেইটাকে রেজিলিয়েন্ট, সেইটাকে রেজিস্ট করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেইটা। ফর স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, স্মল আইল্যান্ডস মানে আমাদের পৃথিবীতে যে ছোট ছোট বদ্বীপ দেশগুলো রয়েছে, দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে, ঠিক আছে, তাদের জন্য। কারণ তার ক্লাইমেট চেঞ্জ হলে যে গ্লোবাল ওয়ার্মিং হবে, তাতে সি লেভেল রাইজ করবে, সেখানে কিন্তু এই আইল্যান্ড নেশনগুলো শেষ হয়ে যাবে, প্রচুর তাতে ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, ক্যালামিটিস ফেস করতে হবে। তো তাদের আগে থেকে রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য ইন্ডিয়া কিন্তু এই সিডস অ্যাডাপ্টেশন ফিন্যান্সটাকেও অ্যাডভোকেট করেছে। এরপরে তো চলে আসি আমরা তাহলে কি চ্যালেঞ্জেস অ্যান্ড শর্টকামিংস, চ্যালেঞ্জেস অ্যান্ড শর্টকামিংস, ঠিক আছে, অফ COP29। তো এখানে দেখো কি রয়েছে, ইনঅ্যাডিকুয়েট ক্লাইমেট ফিন্যান্সিং, the commitment to triple climate finance to $300 billion annually by 2035 falls short of the 1.3 trillion needed by developing nations. Developing nations এর দরকার 1.3 trillion, কিন্তু ডেভেলপড নেশনরা বলছে তারা অ্যানুয়ালি দেবে হয়তো সেটা কি $300 billion। তাহলে কিন্তু যতটা ডিমান্ড আর যেটা অ্যাভেলেবিলিটি ম্যাচ করছে না, inadequate climate financing হচ্ছে। ওভার রিলায়েন্স অন লোনস ইনস্টিড অফ গ্রান্টস। আচ্ছা, লোনস আর গ্রান্টসের মধ্যে পার্থক্য কি? গ্রান্টস মানে অনুদান, মানে তোমাকে টাকাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর লোন মানে হচ্ছে তোমাকে সেটা ধার দেওয়া হচ্ছে। গ্রান্টস মানে অনুদান দেওয়া হচ্ছে, লোন মানে তোমাকে ধার দেওয়া হচ্ছে, তোমাকে সময় মতো ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সমেত তোমাকে ফেরত দিতে হবে লোনটা। তো দেখা যাচ্ছে ক্লাইমেট ফিন্যান্সিং এর ক্ষেত্রে যখনই চলে আসে, ডেভেলপড নেশনগুলো সবসময় ডেভেলপিং নেশনগুলোকে লোনস দেয়, গ্রান্টস দেয় না, লোনস দেয়।
কিন্তু ডেভেলপিং নেশনস, লিস্ট ডেভেলপ নেশনস মানে উন্নয়নশীল অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে এতে অসুবিধা হয়, কারণ তাদের কাছে অত টাকা নেই যে তারা লোন নিয়ে সেইটাকে আবার পে ব্যাক করতে পারে, ঠিক আছে। তো তাদের গ্রান্টসের বেশি প্রয়োজন, কিন্তু ডেভেলপড নেশনগুলোর বা ডেভেলপড নেশনগুলো দ্বারা চালিত যে সংস্থাগুলো তারা গ্রান্টস দিতে চায় না। The financial package focuses on loans rather than grants, increasing the debt burden. ডেট যে ঋণের বোঝা অনেক বেশি হয়ে যায়। Debt burden of developing countries already facing economic challenges. ওকে, তারপর ফসিল ফিউয়েল ফেজিং আউট। দেখো COP28-এ কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল ফসিল ফিউয়েল ফেজ আউট করা, মানে ফসিল ফিউয়েল ব্যবহার কমাতে কমাতে একটা সময়ের পরে ফসিল ফিউয়েল আর ইউজই করবে না, ঠিক আছে। সেটা ডেভেলপড নেশনগুলোই বলেছিল বেশি। কিন্তু COP29-এ দাঁড়িয়ে এরা কিন্তু মানে COP29-এ দাঁড়িয়ে ফসিল ফিউয়েল ফেজিং আউট সম্পর্কে কোনো কথাই আর তোলা হলো না। তার মানে কি ফসিল ফিউয়েল ফেজিং আউটের কনসেনসাস হয়নি, সবাই এটা মানেনি। আনমেট এমিশন গোলস, যে অলরেডি এমিশনের যে টার্গেট সেট করা হয়েছিল সেইটা কিন্তু ক্রস করে গেছে, এমিশন টার্গেটটা ফুলফিল করা হয়নি। এবং এরকম করতে থাকলে তাহলে কি এইসবের কোনো মানে দাঁড়াবে না। ক্লাইমেট চেঞ্জ একটা সময় এমন জায়গায় চলে যাবে যে সেটাকে আর মানে ফিরিয়ে আনা যাবে না। তো গ্লোবাল এমিশন হিট আ নিউ রেকর্ড, রাইজিং 1.3%, with many countries still off track to meet the 1.5 degree C target. আচ্ছা, এইটা তো আমি আগেও পড়িয়েছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে যা অ্যাভারেজ টেম্পারেচার ছিল তার থেকে টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যেন 1.5 ডিগ্রি সির উপরে না যায়, এইটা টার্গেট। কিন্তু সেই টার্গেটে স্টিক করার জন্য আমাদের এমিশন কাট করতে হবে, বাট এমিশন কাট হচ্ছে না, রাদার রাইজ হয়েছে। দেখো 1.3% বেড়েছে আর ওভারঅল এমিশন, ঠিক আছে। তো আমরা কিন্তু অফ ট্র্যাক, আমরা কিন্তু 1.5% এই 1.5 ডিগ্রি সির যে টার্গেট তার নিচে রাখার চেষ্টা করছি, সেটা আমরা পারবো না এরকম চলতে থাকলে। ডেডলক অন মিটিগেশন অ্যান্ড গ্লোবাল স্টকটেক। দেখো COP29 saw a deadlock on mitigation work program due to disagreement on fossil fuel, and the global stocktake failed to achieve consensus, delaying progress in climate action. এই যে এতগুলো পার্টি রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, তাদের মধ্যে কিন্তু ফসিল ফিউয়েল, গ্লোবাল স্টকটেক এই জিনিসগুলো সম্পর্কে কোনো কনসেনসাস হচ্ছে না। এই কনসেনসাস মানে কি সহমত, তারা একটা পয়েন্টে আসতে পারছে না, এবং কনসেনসাস হচ্ছে না বলে তাদের কিন্তু কোনো কাজ এগোচ্ছে না। স্লো অপারেশনালাইজেশন অফ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। এই যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, এটা কি LDF বলা হচ্ছে, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে লস হয়েছে, যে ড্যামেজ হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে রিনিউ করার জন্য, ঠিক আছে। বা যে ভালনারেবল কান্ট্রিগুলো আছে, যেমন আমরা বললাম একটা সিডস কান্ট্রিগুলো যেগুলো আইল্যান্ড নেশন রয়েছে, সেই সব দেশগুলো, বা যেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জের প্রভাব পড়লে সেখানকার এগ্রিকালচার ধ্বংস হবে, মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্লাইমেট চেঞ্জের ফলে, সেই সব দেশগুলোকে ফান্ডিং করার জন্য এই LDF রয়েছে আলাদা করে। কিন্তু LDF এর কাজও এত স্লো যে সেটা ঠিকমতো প্রগ্রেস করছে না। আচ্ছা, আর পোস্টপোনমেন্ট অফ NDC আপডেটস, দ্য নেক্সট রাউন্ড অফ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, মানে কোন দেশ কতটা এমিশন কাট করবে তারা সেটা নিজেরা ডিসাইড করবে, এটাই হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। তো সেটার কিন্তু নেক্সট রাউন্ডটা হয়নি, COP30-তে ডিলে করে দেওয়া হয়েছে, যে এখনো প্রত্যেকটা দেশ ডিসাইড করে উঠতে পারছে না, COP30-তে গিয়ে তারা আলোচনা করবে, মানে কি দেশগুলো অতটা সিরিয়াসলি নিচ্ছে না বিষয়টাকে। এরপর কি রয়েছে, গ্লোবাল এমিশন ইনইকুয়ালিটিস না, কিন্তু ইনইকুইটিস, ঠিক আছে। দেখো G20 যে মেম্বার্সরা রয়েছে তারা
77% অফ গ্লোবাল এমিশনের জন্য দায়ী। G20 যে কান্ট্রিগুলো রয়েছে তারা 77% অফ এমিশনের জন্য দায়ী। ওকে, এরপর তুমি যদি দেখো G7 কান্ট্রিজ মানে দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড, সেখানে পার ক্যাপিটা এমিশন কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে মানে ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রির থেকে অনেক বেশি। ডেভেলপিং কান্ট্রির থেকে প্রায় দ্বিগুণ, লিস্ট ডেভেলপ কান্ট্রির থেকে প্রায় 4 গুণ। কি পার ক্যাপিটা এমিশন, টোটাল এমিশন বলছি না, পার ক্যাপিটা মানে ওই সব দেশগুলো, ওই G7 কান্ট্রিগুলোতে যে মানুষরা থাকে তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যতটা কার্বন এমিট করে, লিস্ট ডেভেলপ কান্ট্রিজে যে মানুষগুলো থাকে তারা কিন্তু তার থেকে 4 ভাগ কম এমিশন করে, কার্বন এমিট করে। ঠিক আছে, কিন্তু তবুও তারা সবসময় লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোকে বা ডেভেলপিং নেশনগুলোকে বলে যে আপনারা ওভারঅল বেশি এমিট করছেন বলে তাদের উপর চাপ দেয়। তো এই হিস্টোরিক্যাল এমিশনের জন্য কিন্তু কোনো রকম মানে এখনো অ্যাড্রেস করেনি যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যাবে। ইনফ্লুয়েন্স অফ ফসিল ফিউয়েল লবিস্ট, ফসিল ফিউয়েল লবিস্ট যারা রয়েছে মানে জেনারেলি যেসব দেশগুলো ফসিল ফিউয়েল মানে পেট্রোলিয়াম ইত্যাদি এক্সপোর্ট করে তারাও কিন্তু এখানে লবি করছে যাতে ফসিল ফিউয়েল মানে ফেজ আউটটা যাতে না হয়। হোস্ট নেশন কে আজারবাইজান, যে নিজে একটা অয়েল রিচ নেশন উইথ অথরিটেরিয়ান গভর্নেন্স, সে কিভাবে এইরকম একটা ক্লাইমেট কনফারেন্স হোস্ট করতে পারে সেটা নিয়েও কিন্তু এখানে ক্রিটিসিজম হয়েছে। আচ্ছা, গ্লোবাল স্টক টেক, এই কথাটা আমি 2-3 বার বললাম। তো গ্লোবাল স্টক টেক আর কিছুই না, একটা পিরিয়ডিক রিভিউ। ঠিক আছে, 5 বছর অন্তর অন্তর হয়। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 2015 সালে হয়েছিল COP21-এ, সেখান থেকে 5 বছর অন্তর অন্তর হওয়ার কথা। এতে কি হয়, প্রতি 5 বছরে প্রত্যেকটা দেশ ইন্ডিভিজুয়ালি ক্লাইমেট চেঞ্জ অ্যাড্রেস করার জন্য কি কি স্টেপ নিয়েছে সেইটাকে মানে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, এটাই গ্লোবাল স্টক টেক। তো দেখো এবারে চলে আসছে আমরা কোথায়, ওয়ে ফরওয়ার্ড মানে কি করা উচিত, এরপরে কি হওয়া উচিত। স্ট্রেংথেন ক্লাইমেট ডিপ্লোমেসি, আরো বেটার যে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, সেখানে ক্লাইমেট চেঞ্জকে আরো বেশি করে গুরুত্ব দিতে হবে। সেখানে কি যেমন ব্যবসা বাণিজ্য, তারপরে ব্যাংকিং, হেন তেন এইসবকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ক্লাইমেট চেঞ্জকেও গুরুত্ব দিতে হবে। তারপরে এই যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, এটাকে আরো দ্রুত চালু করতে হবে। এনডিসি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন অ্যান্ড এমিশন রিডাকশন, এটাকে বাড়াতে হবে। এমিশন কাট বলছে যে আইডিয়ালি 42% বাই 2030, 57% বাই 2035 এরকম হওয়া উচিত। ঠিক আছে, আর কি এনশিওর বাইন্ডিং রিনিউয়েবল এনার্জি কমিটমেন্টস, বলছে যে বাইন্ডিং অন অল মেম্বার্স করতে হবে। এই যে এনডিসি এগুলো মানে বর্তমানে যে টার্গেটগুলো নেওয়া হয় সেই টার্গেটগুলো কিন্তু বাইন্ডিং নয়, মানে করতেই হবে এমন কোনো ব্যাপার না, করলে ভালো, কিন্তু বলছে বাইন্ডিং করো এবং যারা টার্গেট অ্যাচিভ করতে পারবে না তাদের কোনো রকমভাবে পেনাল্টি দেওয়া বা এইগুলো করতে হবে। আর আপহোল্ড CBDRC, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিস। ঠিক আছে, এইটা কি ওই যে বললাম হিস্টোরিক্যালি যারা এমিটার্স, যারা ডেভেলপড হয়ে গেছে তাদের রেসপন্সিবিলিটি বেশি, তাদের ক্যাপাসিটিও বেশি, সুতরাং ক্লাইমেট চেঞ্জের জন্য তাদের বেশি কাজ করা উচিত। ঠিক আছে, তো কমন গোল হচ্ছে অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ, এটা কমন গোল। বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিস, যার যতটা ক্ষমতা সে ততটাই করবে, কিন্তু একটা কমন গোল থাকবে, এইটাকে বেশি করে ফোকাস করা উচিত। ওকে, তো তোমাদের তাহলে এই ক্লাসটা হয়ে গেল। ওকে, নেক্সট দিন আমরা অন্য কোনো একটা টপিক করব। তোমরা পড়তে থাকো আর পুরোনো টপিকগুলো রিভিশন করতে থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।